একটা মেয়ের কাছে তার পরিবারই হলো সবকিছু, কিন্তু সেই পরিবারই তাকে বিশ্বাস করে না। এই মুভিটা দেখার পর আমার হার্ট পর্যন্ত কেঁপে উঠেছিল। তাই আমার মনে হয়েছে আপনাদের সাথে এই অসাধারণ মুভিটা শেয়ার করা দরকার। আর স্পেশালি এই মুভিটা আমি এক্সপ্লেন করছি শুধুমাত্র মেয়েদের জন্য। তাদের অনেক কিছু শেখার আছে এই সিনেমা থেকে। আজকের ভিডিওটি 2018 সালে রিলিজ হওয়া পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে বানানো একটা মুভিকে নিয়ে। সময় 1984 সাল। ফ্লোরিডা শহরের এক ওয়ান্টেড কিলার কোনো এক মেয়েকে কিডন্যাপ করার উদ্দেশ্যে রাতের আধারে তার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল। আর একটার সময় ওই সিরিয়াল কিলার লিজা নামে 17 বছর বয়সী একটা মেয়েকে রাস্তায় একা পেলে তাকে ফলো করতে থাকে আর সুযোগ বুঝে তাকে কিডন্যাপ করে। এরপর ওই সাইকো মেয়েটাকে উপরে টানা 26 ঘন্টা ধরে রেপ করে। এর আগেও এই কিলার 50টা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। তবে এই মেয়েটা সৌভাগ্যক্রমে লোকটার হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার সাথে এমন নৃশংস ঘটনা ঘটলেও তার পরিবার এসবের কোনো কিছুই বিশ্বাস করে না। আর এ কারণেই মুভির নাম দেওয়া হয়েছে বিলিভ মি, মানে আমাকে বিশ্বাস করো। আর শেষটায় গিয়ে আমি চেষ্টা করব যে বা যার সাথে এই ঘটনা ঘটেছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে এখনো পৃথিবীতে বেঁচে আছে। ইউএসএ কান্ট্রির ফ্লোরিডা শহরের তম্পা গ্রামের একটা ছোট্ট ক্যাফে দিয়ে গল্পটা শুরু হয়। কাহিনী শুরুতে আমরা 16+ বয়সী একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ওই ক্যাফেতেই কাজ করছিল। কিছুক্ষণ পর আমরা মেয়েটার নাম জানতে পারি, তার নাম লিজা। সে অনেক ভালো একটি মেয়ে এবং অনেক সৎ আর পরিশ্রমী। যতটুকু জানতে পারি লিজা প্রায় সব কাস্টমারের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, যার জন্য লিজার বস লিজাকে অনেক ভালোবাসে। তাই লিজা একদিন তার বসের কাছে প্রমোশন চাইলে তার বস দ্বিতীয়বার না ভেবেই তাকে ক্যাশিয়ারের দায়িত্ব দিয়ে দেয়। লিজা তখন প্রতিদিনের মতো আজও তার কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল। তখন আমরা লিজার জীবনে ঘটা কিছু ভয়ঙ্কর সত্যের ব্যাপারে জানতে পারি। আসলে লিজাকে দেখে যেমনটা মনে হয় ক্যাফেতে হাসি খুশি, সবার সাথে অনেক ভালো ব্যবহার এবং তাকে দেখে মনে হয় যেন সে তার জীবন নিয়ে অনেক হ্যাপি আছে। তবে এমনটা নয়, আর আসলে এটা ভাববারই কথা, কারণ লিজার মতো একটা উঠতি বয়সী মেয়ে অনেক হাসি খুশি এবং আনন্দের সাথে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু লিজার জীবন যে পুরোটাই উল্টো। যেখানে সবাই সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় অনেক খুশি থাকে, সেখানে আমরা দেখি লিজা বাড়ি ফিরতে ভয় পায়। যেন মনে হয় ওটা তার বাড়ি নয় বরং জাহান্নামের মতো অত্যাচারের জায়গা। লিজা যতক্ষণ রেস্টুরেন্টে কাজ করত সে ততক্ষণই খুশি থাকতো এবং বাড়ি ফেরার সময় সে অনেক দুঃখী আর উদাস হয়ে যেত, কেননা ওর বাড়িটা ওর কাছে জাহান্নামের মতোই খারাপ ছিল। ওই দিন সাইকেল চালানোর সময় লিজা বাড়িতে তার সাথে হওয়া সব বিভিন্ন ঘটনার ব্যাপারে ভাবতে থাকে। তখন আমরা দেখি একদিন রাতে লিজা যখন ঘুমিয়েছিল তখন একটা লোক লিজার ঘরে প্রবেশ করে আর লিজাকে রেপ করে। আর ওই লোকটি কে বা তার পরিচয় কি এটা আমি একটু পরেই আপনাদের জানাচ্ছি। তো এইসব ভাবতে ভাবতেই লিজা সাইকেল চালাতে থাকে। এরই মধ্যে সে রাস্তায় একটা গাড়ি দেখতে পায়। লিজার মনে হয় গাড়িটা তাকে ফলো করছে। এতে লিজার মনে অনেক ভয় জমতে শুরু করে, কেননা সে টিভিতে দেখেছিল গত 6 মাসে ফ্লোরিডা শহরে নৃশংসভাবে রেপ করা অনেকগুলো মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। আর এজন্য শহরের সবাইকে সচেতন থাকতে বলা হয়েছিল। তাই সে ভয় পেয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে লিজা তার বাড়ি পৌঁছে যায়। কিন্তু সে বাড়ি গেলে জানা যায় এটা লিজার নিজের বাড়ি নয়, সে আসলে তার নানার বাড়িতে থাকতো। আসলে লিজা ওর নানির সাথেই থাকতো এবং ওর নানির এই বয়সেও একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম মরিচ। লিজার নানার হঠাৎ মৃত্যুতে লিজার নানি অনেক ভেঙে পড়েছিল, সে একা চলতে পারছিল না। তাই লিজার মা লিজাকে তার নানির টেক কেয়ার করার জন্য এখানে পাঠিয়েছিল। তাই সুযোগে সদ্ব্যবহার করে লিজার নানির বয়ফ্রেন্ড মরিচও তার সাথে থাকতো এবং ওনাদের সকল খরচ উঠাতো। এবং এর বদলে লিজার নানি প্রতিদিন রাতে মরিচকে লিজার ঘরে পাঠিয়ে দিত তাকে ব্যবহার করার জন্য। বাচ্চা মেয়ে লিজা তার নিজের নানির বাড়িতে থেকেও প্রতিনিয়ত রেপের শিকার হচ্ছিল, আর এই বিষয়টা লিজা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে সবসময় মানসিক যন্ত্রণায় এবং টেনশনে দিনের পর কখনোই
লিজার যখন বয়স 14 বছর তখন লিজার মা তাকে তার নানির কাছে পাঠিয়ে দিয়েছিল, আর এরপর থেকে সে কখনোই লিজার কোনো খোঁজ খবর নেয়নি। আর 14 বছর বয়স থেকেই লিজা এই শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। লিজা মনে করত তার নানির আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মরিস নামে ওই লোকটার থেকে তাকে সাহায্য নিতে হয়। এই কারণে লিজা তার কামানো সব টাকা তার নানির হাতে তুলে দিত, যাতে ওই শয়তান লোকটার সাহায্য তার নানিকে আর নিতে না হয় এবং সে যাতে তাদের বাড়িতেও আর না আসে। কিন্তু দেখা যায় প্রায় 3 বছর কেটে যাওয়ার পরও কোনো কিছুর পরিবর্তন হয় না। এতে লিজা বুঝতে পারে তার নানির কোনো আর্থিক সমস্যা ছিল না। তাকে রেপ করার জন্য মরিস তার নানিকে অনেক টাকা দিত, তাই তার নানি টাকার লোভেই এসব করত। তো একদিন দেখা যায় লিজা তার উপর হওয়া সব অত্যাচারের কথা জানাতে তার মাকে ফোন করে, কিন্তু তার মা ফোন না ধরলে পরবর্তীতে তার ছোট বোন গিয়ে ফোনটা ধরে। লিজা তাকে বলে, আমি এখানে থাকতে চাই না, আমার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু তার বোন বলে, মা তোকে এখানে আনবে না। এরপর লিজা তার মাকেও সব খুলে বলে, কিন্তু তার মা লিজার কোনো কথাই বিশ্বাস করে না। উল্টো সে লিজাকে জানায়, তোমাকে পাঠিয়েছি তোমার নানির খেয়াল রাখার জন্য, সুতরাং ফাজলামি না করে মন দিয়ে তোমার নানির দেখাশোনা করো। আসলে লিজার উপর হওয়া রোজ রোজ অত্যাচারের কথা মাও জানতো, কিন্তু তার মা এতে কোনো প্রতিবাদ করতো না। সে লিজাকে এখানে জোর করে পাঠিয়েছিল যেন লিজা যেভাবেই হোক তার নানির খেয়াল রাখে। লিজা তার বোনকে খুব ভালোবাসতো, সে তার সকল কথা তার বোনের সাথেই শেয়ার করত। তবে লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার জন্য তার বিন্দুমাত্র চিন্তা নেই। জন্ম দিয়েই যেন তার সব কাজ শেষ, এই কারণে সে লিজাকে দূরে পাঠিয়ে তার ঝামেলা শেষ করতে চায়। কিন্তু এদিকে বেচারি লিজার অবস্থা দেখার মতো কেউ নেই। তার কপাল আর 5টা সাধারণ মেয়ের মতো ভালো ছিল না। তো প্রতিদিনের মতো সেদিনও লিজা ক্যাফে থেকে বাড়ি ফিরছিল। সে সময় লিজা আবারও উদাস হয়ে পড়ে, কারণ সে জানতো বাড়ি ফিরেই মরিস তাকে আবারও অত্যাচার করবে এবং তাকে তা সহ্য করতে হবে। ঠিক তখনই লিজা রাস্তায় আগের দিনের ওই গাড়িটাকে দেখতে পায়। তবে গাড়িটা আজ লিজার পিছু নিতে শুরু করে। এতে লিজা আতঙ্কিত হয়ে যায়। লিজা অনেক দ্রুত সাইকেল চালাতে শুরু করে, তবে দেখা যায় ওই গাড়িটা লিজাকে ফলো না করে একটু সামনে গিয়ে একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। আর পরক্ষণেই সুযোগ বুঝে গাড়ির ড্রাইভার লিজাকে পিছন থেকে এসে ধরে ফেলে। লোকটির নাম ছিল ববি। লিজা নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না, কারণ ওটা একটা নির্জন জায়গা ছিল। তখন লোকটা ওকে গান পয়েন্টে রেখে তার গাড়িতে নিয়ে যায়। ববি লিজাকে চোখ বন্ধ করে রাখতে বলে এবং চিৎকার করতে না করে, কারণ সে বলে সে যদি চিৎকার করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে। তখন লিজা চোখ বন্ধ করে থাকে, কোনো চিৎকার করে না। তখন ববি ওর রেপ করে। এরপর সে লিজার চোখ এবং হাত বেঁধে তাকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যেতে থাকে। কিন্তু লিজা ছিল খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। সে চোখ বাঁধা অবস্থায় চোখের বাঁধনের নিচ থেকে দেখতে পায় যে গাড়ির প্রতিটা সিটের মধ্যেই লাল কাপড় বাঁধা ছিল। সাথে এটাও বোঝার চেষ্টা করে গাড়িটা কোন দিকে ঘোরাচ্ছে, কতগুলো সিগন্যাল পার করছে। কারণ এই শহরে লিজা 3টা বছর গত করেছে, তাই এই শহরের রাস্তাগুলো সে খুব ভালোভাবে জানতো। কিছুক্ষণ পর দেখি ববি লিজাকে নিজের বাড়িতে নিয়ে আসে। ববি 2nd ফ্লোরে থাকতো। ববি যখন লিজাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছিল, লিজা তখন ওই সিঁড়িগুলো গুনতে শুরু করে যে সে কতগুলো সিঁড়ি পার করলো, এবং লিজা তার বাঁধনের নিচ থেকে সেখানে একটি গ্রিন কার্পেট বিছানো দেখতে পায়। এরপর ববি লিজাকে গোসল করায় এবং আবার রেপ করে। ববি তার চোখ এবং হাত বেঁধে রাখতো, কিন্তু লিজা কখনো চিৎকার করতো না, কারণ সে জানতো সে যদি চিৎকার করে তাহলে ববি তাকে মেরে ফেলবে। ববি লিজাকে জিজ্ঞেস করে তার নাম কি এবং বয়স কত। লিজা তখন মিথ্যে করে বলে ওর নাম ক্যারেল এবং বয়স 20 বছর। আর লিজা ববির সাথে কথা বলে বুঝতে পারে ওর মাথায় সমস্যা আছে। তবে লিজার সাথে সে যেটা করছে এটা নতুন নয়। লিজা নিজের বাড়িতেও তার নানির বয়ফ্রেন্ড মরিচের দ্বারা এই শারীরিক নির্যাতনের শিকার হয় প্রতিনিয়ত। তবে লিজার এখান থেকে পালানোর কোনো উপায় ছিল না, কারণ তাকে সবসময় চোখ বেঁধে রাখতো ববি। তবে যে করেই হোক এই সাইকোর হাত থেকে পালিয়ে নিজের জীবন তাকে বাঁচাতেই হবে। তো পরদিন লিজা একটা প্ল্যান করে। ববি যখন তার কাছে আসে তখন লিজা বলে, আমি জানি তোমার জীবনে হয়তো এমন কোনো মেয়ে এসেছিল যে তোমাকে বুঝতে পারেনি। সে তোমাকে চিট করেছে, যার কারণে তোমার আজ এই অবস্থা। তবে তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পেরেছি। তুমি অনেক ভালো একটা মানুষ। আসলে লিজার টার্গেট ছিল সে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ববির মন গলিয়ে ফেলবে আর সুযোগ বুঝে পালিয়ে যাবে, কিন্তু তাতে কোনো লাভ হয় না।
অন্যদিকে লিজা ওই দিন রাতে বাড়ি না আসায় তার নানি পুলিশ স্টেশনে গিয়ে লিজার নামে মিসিং ডায়েরি করে। তারপর পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। তারা সর্বপ্রথম লিজার মায়ের কাছে যায়। লিজার মা বলে লিজা হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, সময় কাটাচ্ছে। ও বহুবার এরকম করে চলে গেছে, আবার ফিরেও এসেছে, তাই এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না, সময় হলে ঠিকই চলে আসবে। এখানে লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার ব্যাপারে তার বিন্দুমাত্র চিন্তা তো নেই, উল্টা নিজের মেয়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেও তার মুখে একটুও বাধে না। তো লিজার মায়ের কথা শুনে পুলিশ অফিসার চলে যেতে চাইলে হঠাৎ লিজার বোন ওই পুলিশ অফিসারকে থামায় আর বলে, আমার বোন লিজা খুব সহজ সরল একটা মেয়ে, মা ওর ব্যাপারে সব মিথ্যা কথা বলেছে আপনাদের, ও কখনোই আমাকে না বলে কোথাও যায় না, ওর সাথে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে, দয়া করে আপনারা আমার বোনকে খুঁজে বের করুন, সে হয়তো কোনো বিপদের মধ্যে আছে। এদিকে লিজার উপর গভীরভাবে অত্যাচার বেড়েই চলেছে। ববিকে দেখা যায় সে লিজার কাছে গেলে লিজা তার মুখ বারবার স্পর্শ করার চেষ্টা করে যাতে সে আন্দাজ করতে পারে যে ববি দেখতে কেমন। তো ওই দিন লিজা ববিকে বলে, আমার বাবা অনেক অসুস্থ, আমি ছাড়া এই পৃথিবীতে আমার বাবার আর কেউ নেই, তাই এই মুহূর্তে তার পাশে একজন লোক থাকা খুব জরুরি, আমার তাকে দেখতে খুব ইচ্ছা করছে। এসব বলে সে ববির সামনে একটু মিথ্যা সিম্পাতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, ববির মন গলে না। এরপর অফিসার ওই ক্যাফেতে যায় যেখানে লিজা কাজ করত। লিজার বস জানায় লিজা অনেক কর্মঠ এবং সহজ সরল একটা মেয়ে, সে কখনোই অফিস মিস দেয় না, আর তার কোনো বয়ফ্রেন্ডও নেই, কারণ সে সকালে আসতো আর রাতে কাজ শেষে বাড়ি চলে যেত। আমি কখনোই লিজাকে কাউকে নিতে আসতে দেখিনি, হয়তো তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনারা কেসটা একটু সিরিয়াস ভাবে দেখেন প্লিজ, ও খুব ভালো একটা মেয়ে। এরপর ববি রেপ করার উদ্দেশ্যে আবার লিজার কাছে আসলে লিজা প্ল্যান করে টয়লেটে যাওয়ার অজুহাত দেখায় এবং টয়লেটে গিয়ে সে তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট টয়লেটের বিভিন্ন জায়গায় রেখে আসে। সে তার আঙ্গুলের ছাপ বাথরুমের আয়নাতেও দিয়ে আসে, এমনকি তার নিজের চুল ছিঁড়ে বাথরুমের বিভিন্ন জায়গায় ফেলে আসে। তখন সে সেখানে একজোড়া ক্যাঙ্গারো ব্র্যান্ডের কেসও দেখতে পায়, আর এতে সে বুঝতে পারে লোকটা ক্যাঙ্গারো ব্র্যান্ডের কেস পরে, আর এগুলো সে এজন্যই করছিল যাতে পরবর্তীতে কেউ তাকে খুঁজতে এলে তারা যাতে এই চিহ্নগুলো খুঁজে পায়। এদিকে এতক্ষণ ধরে লিজা বাথরুমে থাকার কারণে ববির অনেক সন্দেহ হয়, তাই সে বাথরুমের দরজার কাছে গেলে দেখে লিজা ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। এতে ববি প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হলে ববি প্রচন্ড ক্ষেপে গিয়ে তাকে মারতে আসে। তখন লিজা অনেক অনুরোধ করে আবারও মিলন করতে রাজি হয়ে ববিকে শান্ত করে। ববির রুমে একটা টেলিফোন ছিল আর এটা লিজা জানতো। এরপর ববি ঘুমিয়ে পড়লে লিজা চুপি চুপি উঠে গিয়ে ববির ফোন খুঁজতে শুরু করে, আর সে ওই টেলিফোনটা পেয়েও যায়। কিন্তু লিজা যখন ফোন করতে যায় ঠিক তখনই তার মায়ের কিছু কথা তার মনে পড়ে যায়। একদিন লিজা তার মাকে গিয়ে তার সাথে হওয়া সব ঘটনার কথা বললে তার মা বলেছিল, তোমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে জেনে রেখো এর থেকেও খারাপ কিছু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ভালো লাইফ ডিজার্ভ করো না। কিন্তু যত কিছুই হোক তাকে তো এখান থেকে বেরোতেই হবে। কিন্তু সে যখনই আবার ফোন করতে যায় তখনই পেছন থেকে ববি এসে তাকে ধরে ফেলে। সে লিজার চুল ধরে বলে, তুমি নিজেকে অনেক চালাক মনে করো তাই না? এটা বলে সে লিজাকে গুলি করতে যায়, কিন্তু লিজা বলে, আমার বাবার শরীর প্রচন্ড খারাপ, আমি শুধু তাকে ফোন করে বলতে চেয়েছিলাম যে আমি ঠিক আছি, কিন্তু আমি ফোনটা করিনি। বিশ্বাস না হলে আপনি চেক করে দেখতে পারেন। লিজার এসব কথা ববি বিশ্বাস করে নেয়, আর এবারের মতো সে লিজাকে ছেড়ে দেয়। আর ঠিক তখনই লিজার হঠাৎ তার বোনের কথা মনে পড়ে যায়। একদিন তার বোন বলেছিল, জীবনে যত বাধাই আসুক না কেন তুমি কখনোই হাল ছাড়বে না। এরপর দেখা যায় ববি ঘন্টার পর ঘন্টা ধরে লিজাকে রেপ করতে থাকে, কিন্তু লিজা নিজে থেকে কিছুই বলতে পারছিল না। এখন তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আর তা হলো যে এখান থেকে কিভাবে পালানো যায়, কেননা এখন তার ইজ্জতের থেকে তার প্রাণটা বাঁচানো বেশি জরুরি। তখন লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে। লিজা বলে, তুমি আসলে মনের দিক থেকে অনেক ভালো, তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাহিরে গিয়ে কাউকে কিছু বলবো না, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার সাথে থাকবো। লিজার এসব কথা শুনে ববি অনেক ইমোশনাল হয়ে যায়। প্রথমে ছেড়ে দিতে রাজি না হলেও একটা পর্যায়ে সে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ববি টিভিতে দেখে ফ্লোরিডা শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটা সিরিয়াল কিলারকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, যে সিরিয়াল কিলারটা গত 6 মাসে 50 জন মেয়েকে মেরে ফেলেছে, তাও আবার নৃশংসভাবে রেপ করে মেরে ফেলেছে। এটা দেখে ববি মনে মনে চিন্তা করে এই সুযোগে লিজাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ পুলিশ ওই সিরিয়াল কিলারকে ধরার চিন্তায় লিজাকে খুঁজতে এখানেও আসতে পারে। লিজা যেহেতু ববির চেহারা দেখেনি, এ কারণে লিজা পরে ববিকে দেখলে আর চিনতে পারবে না। এসব কিছু ভেবে লিজাকে গাড়িতে বসিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তবে যাওয়ার পথে গাড়িতে গ্যাস ফুরিয়ে গেলে ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস ভরার জন্য। তখন লিজা তার হাতের একটা আঙ্গুল কেটে রক্ত বের করে গাড়ির সিট কভারে লাগিয়ে দেয়।
এরপর ববি লিজাকে নির্জন জায়গায় নিয়ে এসে বলে 5 মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব, তারপর তুমি তোমার চোখের বাঁধন খুলবে, এর আগে খুলবে না। ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা ওর চোখের বাঁধন খুলে এক দৌড়ে প্রাণপণে পালিয়ে চলে যায়। এদিকে ববির মনে হতে থাকে যে সে লিজাকে ছেড়ে দিয়ে ভুল করেছে, কারণ সে যদি পুলিশের কাছে চলে যায় তাহলে ববি ফেঁসে যাবে। তাই সে ক্যারেলকে মানে লিজাকে মারার জন্য আবারও ফিরে যায় আর লিজাকে ওই জায়গায় খুঁজতে থাকে। এদিকে লিজা প্রাণপণে দৌড়ে লুকিয়ে লুকিয়ে তার নানির বাড়ি চলে আসে। লিজা বাড়িতে এসেই ওর নানিকে বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে, কিন্তু লিজার নানি লিজার কোনো কথাই বিশ্বাস করে না। সে মনে করে লিজা মিথ্যা কথা বলছে। তখন ওর নানি পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয় লিজা বাড়ি ফিরে এসেছে, কিন্তু সে বলছে ওকে নাকি কেউ কিডন্যাপ করে রেপ করেছে। তখন খবর পেয়ে পুলিশ পরদিনই লিজাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। লিজা পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলে, কিন্তু এখানে পুলিশ অফিসারও লিজার কথা বিশ্বাস করে না। ওই পুলিশ অফিসার বলে তোমার সাথে যদি কেউ সত্যি খারাপ কাজ করতো তাহলে তুমি তো আহত থাকতে, কিন্তু তোমাকে দেখে তো একদমই আহত মনে হচ্ছে না, আর তোমাকে না মেরে সে ছেড়ে দিল কেন? লিজা পুলিশকে কিছুতেই বোঝাতে পারে না যে সে যদি তার মনের মতো হয়ে না থাকতো তাহলে তাকে ওই লোকটা মেরে ফেলতো। এরপর লিজার কাছে আরো 2 জন মহিলা ডিটেকটিভ আসে। তখন লিজা তাদেরকেও সবকিছু খুলে বললে তারা বলে তোমার হাত পায়ে তো আঘাতের কোনো চিহ্নই নেই, আর যেহেতু তোমার হাত পা খোলা ছিল তাহলে তোমার হাত পা কাজে লাগিয়ে কেন কিছু করনি? লিজা বলে ওই লোকটা অনেক শক্তিশালী ছিল, এমনকি তার কাছে আমাকে মেরে ফেলার মতো অনেক অস্ত্রপাতিও ছিল, যেগুলো দিয়ে সে আমাকে বারবার ভয় দেখাচ্ছিল, আর এজন্যই আমি তাকে কিছুই বলতে পারিনি। কিন্তু ওই মহিলা ডিটেকটিভরা সবকিছু শোনার পরও বিশ্বাস করে না। তারা আরো উল্টো বলে তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়ে কিছু করেছো? তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেপ করেছে, দেখো তুমি যদি কিছু করে থাকো তাহলে আমাদের বলো, সমাধান করার চেষ্টা করব। আসলে তারা ভাবে এই বাচ্চা মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলছে। কিছুক্ষণ পর ওই ডিটেকটিভ গোয়েন্দাদের প্রধান হ্যারি আসে লিজার কাছে, আর এসেই হ্যারি চমকে যায়, কারণ লিজা 16+ বয়সী একটা টিনেজার বাচ্চা মেয়ে ছিল। হ্যারি লিজার কাছে যায় তার সাথে কথা বলার জন্য, কিন্তু লিজা তখন চুপচাপ কেঁদে যাচ্ছিল, কারণ কেউ তার কোনো কথা বিশ্বাস করছিল না। হ্যারি তখন পকেট থেকে তার মেয়ের ছবি লিজাকে দেখিয়ে বলে তোমার সাথে কি কি হয়েছে তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা বিশ্বাস করব, কারণ আমিও একজন মেয়ের বাবা, আমিও চাই তোমার সাথে অন্যায়কারীর শাস্তি হোক। লিজা তখন সব সত্যি কথা বলতে থাকে। সে বলে আমাকে যে গাড়িটাই কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেটার সব সিটগুলো লাল রঙের ছিল, আমি তাতে আমার আঙুল কেটে রক্ত লাগিয়ে দিয়েছিলাম। এমনকি আমাকে কিডন্যাপ করে 2nd ফ্লোরে রাখা হয়েছিল, সেখানে 22টা সিঁড়ি ছিল এবং তাতে গ্রিন কার্পেট লাগানো ছিল, আর সেই মানুষটা বাম হাতে সবকিছু করত। আমি আমার ফিঙ্গারপ্রিন্ট তার বাথরুমের বিভিন্ন জায়গায় রেখে এসেছি, আর তার বেডের নিচে আমার একটা চুলের ক্লিপও রাখা আছে। ডিটেকটিভ লিজার এসব কথা শুনে এবং তার বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যায়। তখন একজন স্কেচম্যানকে ডেকে লিজার বর্ণনা নিয়ে একটা স্কেচ বানানো হয়। এদিকে লিজার বাড়ি আসতে দেরি হলে মরিস লিজার বাবা সেজে হ্যারিকে ফোন দেয়। তখন লিজা কাঁদতে থাকে আর বলে মরিস আমার বাবা না, আর তার সাথে হওয়া মরিচের খারাপ কাজের কথাও তখন হ্যারিকে জানিয়ে দেয় লিজা। পুলিশ গিয়ে মরিসকে গ্রেপ্তার করে নিয়ে আসে, এমনকি লিজাকে এরপর থেকে তার নানির সাথেও থাকতে হয় না। হ্যারি লিজাকে নিয়ে আসে ডিটেকটিভদের আন্ডারে থাকা একটা সুরক্ষিত রুমে। এরপর হ্যারি লিজাকে ওই জায়গায় নিয়ে যেতে বলে যেখান থেকে সে কিডন্যাপ হয়েছিল। ওখানে আসার পর লিজা আবার গাড়ির মধ্যে চোখ বন্ধ করে বসে এবং সেই দিনগুলোর কথা চিন্তা করতে থাকে, যেদিন লিজাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং যেদিন লিজাকে ছেড়ে আসা হয়। লিজা চোখ বন্ধ করে বলতে থাকে সেদিন তাকে কোন রাস্তা দিয়ে, কোন দিক দিয়ে, কোন কোন সিগন্যাল পার করে নিয়ে যাওয়া হয়েছিল, আর এভাবে সে একটা সময় ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ববি তাকে ছেড়ে দিয়েছিল। লিজাকে এত কিছু করতে দেখে হ্যারি অনেক অবাক হয়ে যায়। তার মনে বিশ্বাস জাগে যে লিজা সত্য কথা বলছে, তাই সে সবাইকে কনভিন্স করে রাজি করিয়ে লিজার ব্যাপারে সিরিয়াস করে তোলে। লিজার কথা শোনার পর সবাই চিন্তা করতে থাকে লিজার কিডন্যাপারের মধ্যে ওই সিরিয়াল কিলারের মিল পাওয়া যাচ্ছে, কেননা ওই সিরিয়াল কিলারও ওই 50টা মেয়েকে রেপ করেই মেরে ফেলেছিল। তাই সবাই চিন্তা করে ওই সিরিয়াল কিলার মানে ওই কিডন্যাপারকে ধরতে পারলে আমরা আগামীতে তার টার্গেটে থাকা অনেক মেয়ের জীবন রক্ষা করতে পারবো। এরপর লিজা হ্যারিকে বলে আমাকে ছেড়ে আসার দিন ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল। তখন লিজার কথা শুনে সেই রাস্তায় যতগুলো গ্যাস স্টেশন আছে সবগুলোর ফুটেজ নিয়ে আসা হয়, আর ওই ফুটেজগুলোর মধ্যে ববির ছবিও ছিল, যেটা লিজার কল্পনা করে বানানো স্কেচের সাথে মিলে যাচ্ছিল। এরপর এক পুলিশ অফিসার সেই সমস্ত গাড়ির ড্রাইভারের ছবি তুলে আনে যাদের সিটে লাল রঙের কভার লাগানো ছিল। এর মধ্যে তারা ববির ছবিও তুলে এনেছিল। লিজাকে তারা ববির ছবি দেখালে লিজা ওই গাড়ির ছবি দেখে এবং তার আন্দাজ করা চেহারার সাথে ববির মিল দেখে সে ববিকে চিনতে পারে।
তখন সমস্ত পুলিশরা একত্রিত হয়ে ববিকে খুঁজতে শুরু করে। এর কিছুদিন পর হঠাৎ একদিন পুলিশরা ববিকে একটা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় গ্রেপ্তার করে। আর পুলিশ ববির গাড়ি চেক করলে তাতে লাল রঙের সিট কভার এবং সত্যি সত্যি রক্ত সহ আঙ্গুলের ছাপ দেখতে পায়। এরপর পুলিশ অফিসার ও ডিটেকটিভ হ্যারি ববির বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে আসলেই 22টা সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো হোয়াইট, আবার তার উপর গ্রিন কার্পেটও আছে। এমনকি তারা ববির বেডের নিচ থেকে লিজার কিছু চুল সহ ক্লিপটাও খুঁজে পায়। আর বাথরুমে গিয়ে লিজার ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করে। অন্যদিকে দেখা যায় ববি পুলিশের কাছে সব দোষ স্বীকার করে নেয়। সে বলে সে আজ পর্যন্ত প্রায় 50টা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, শুধুমাত্র লিজাকে ছেড়ে দিয়েছিল কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল। লিজার বাহাদুরি দেখে সমস্ত পুলিশ অফিসাররা তাকে নিয়ে গর্ববোধ করে, কারণ গত 6 মাস ধরে সমস্ত পুলিশ অফিসাররা মিলে যে কাজটা করতে পারেনি সেটা এই অল্প বয়সী মেয়ে লিজা করে দেখিয়েছিল, তাও আবার মাত্র 20 দিনের মধ্যে। আর তার এই বাহাদুরির জন্য না জানি আজ কত মেয়ের জীবন বেঁচে গেল। এরপর ওই ডিটেকটিভ অফিসার হ্যারি লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইলে লিজা না করে দেয়, কেননা এই একই অন্যায় তার নিজের মা এবং নানি প্রতিনিয়ত তার সাথে করছে। টাকার জন্য তার নানি মরিস নামের ওই নরপশুকে বারবার লিজার কাছে ঠেলে দিয়েছে। তখন হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে লিজাকে তাদের কাছে দিয়ে দেয়। যেহেতু লিজার আন্টি নিঃসন্তান ছিল তাই তারা লিজাকে পেয়ে অনেক খুশি। ওই দিন তারা লিজার সাথে হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চায়, সাথে তারা এটাও বলে এখন থেকে তারা লিজার খেয়াল রাখবে এবং যাবতীয় সব নিরাপত্তার দায়িত্ব নেবে। অবশেষে লিজা তার আন্টিদের সাথে যাওয়ার আগে হ্যারিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ একমাত্র হ্যারিই তাকে বিশ্বাস করেছিল। আর হ্যারিও লিজাকে একটা সঠিক আশ্রয় দিতে পেরে অনেক খুশি। এর কিছুদিন পর লিজা তার মায়ের কাছে একটা চিঠি পাঠায়, যেখানে সে লিখেছিল, মা তুমি সবসময় বলতে যে আমি একটা ভালো লাইফ ডিজার্ভ করি না, কিন্তু তুমি ভুল ছিলে আর এটা আমি প্রমাণ করে দেখিয়েছি। আর নিচে লেখা ছিল গুড বাই। এটা দেখে লিজার মা তার সব ভুল বুঝতে পারে। সে তখন রিয়েলাইজ করে সে নিজের মেয়ের সাথে কতটা খারাপ কাজ করেছে। আর এখন লিজার ছোট বোনও তার মাকে আর বিশ্বাস করে না। তাই কিছুদিন পর সেও লিজার কাছে চলে আসে এবং তারা দুই বোনই এখন তাদের আন্টির কাছেই বাকি জীবন পার করে দিতে চায়। বেশ কয়েক বছর পর লিজাকে দেখা যায় সে এখন একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে। আর বর্তমানে সে ফ্লোরিডা শহরের একজন পুলিশ অফিসার হয়ে সব মানুষদের ন্যায় বিচারে সাহায্য করছে। সে যদি তখন হতাশ হয়ে সুইসাইড করত তাহলে আজকের অবস্থানে আসতে পারতো না। লিজাকে ববি নামে যে নরপিশাচ এমন অমানবিক অত্যাচার করেছিল, 2019 সালের মে মাসে দীর্ঘ জেলবন্দি জীবন থেকে মুক্তি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর সেই লিজা বর্তমানে একজন পুলিশ অফিসার হিসেবে চাকরি করছে। লিজাকে আমরা আমাদের জীবনের জন্য আদর্শ উদাহরণ হিসেবে নিতে পারি। আমরা যে অবস্থায় থাকি না কেন, সুইসাইড বা আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। যারা খারাপ হতাশাজনক লাইফে রয়েছে তার মানে এই না যে সারা জীবন আপনার লাইফ এভাবেই চলবে। আপনাকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে দেখতে পাবেন ভালো দিনগুলো আপনার জন্যই অপেক্ষা করছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সিনেমার গল্পে।